ঠিক আছে, এখন চলো দেখো, আমরা এখান থেকে শেষ করলাম আগের লেকচারটা। হুম, তাহলে কি হলো জিনিসটা? কোঅর্ডিনেশন কম্পাউন্ডে এই যে নিকেল সায়ানাইড, নিকেল সায়ানাইডে দেখো এইটাকে আমরা কিভাবে নিচ্ছি, এই ইলেকট্রনটাকে যদি এখানে গুছিয়ে দেওয়া যায়, কারণ এখানে সায়ানাইড আছে, সায়ানাইড একটা স্ট্রং লিগ্যান্ড। হুম, সে কিভাবে কমপ্লেক্স তৈরি করছে দেখো, দেখো এই অরবিটালটাকে ফাঁকা করে দিলাম, এই যে অরবিটালটা ফাঁকা হয়ে গেল, এই অরবিটালটা ফাঁকা হয়ে গেল। এবার সায়ানাইডের যে নেগেটিভ চার্জটা এখানে ঢুকবে, আরেকটা এইখানে ঢুকবে, এই যে এখানে ঢুকবে, আরো তিনটে সায়ানাইড এখানে এখানে, সরি দুটো সায়ানাইড এখানে আর এখানে ঢুকবে, DsP2। DsP2। তখন আমরা এইটাকে আমরা স্কয়ার প্ল্যানার কমপ্লেক্স বলি। ঠিক আছে, স্কয়ার প্ল্যানার কমপ্লেক্স বলি, এটার জন্য খেয়াল থাকবে। DsP2 হলে তোমার কি বললাম, স্কয়ার প্ল্যানার। হুম, অ্যান্ড এটা আমরা অবশ্যই ইনার অরবিটাল বা লো স্পিন অর স্পিন পেয়ার্ড কমপ্লেক্স বা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কমপ্লেক্স বলতেই পারি, তাই না? ইজ ইট ওকে? Yes, sir. এটা অর্থাৎ স্কয়ার প্ল্যানার হলো DsP2 হলে, স্কয়ার প্ল্যানার হলো sp3d হলে টেট্রাহেড্রাল হতো। দ্য ম্যাগনেটিক, বিকজ এখানে দেখো সবগুলো পেয়ার ইলেকট্রন আছে। হুম, অর্থাৎ এভিডেন্ট ফ্রম আনপেয়ার ইলেকট্রন, এখান থেকে দেখেই বলতে পারছি, আর এক্সপেরিমেন্ট করে তো পাওয়া গেছে, সেটা ঠিক আছে। এই ভ্যালেন্স বন্ড থিওরির লিমিটেশন গুলো আছে, আমরা এই ভ্যালেন্স বন্ড থিওরির লিমিটেশনের পরে আমরা যেটা পড়বো সেটা হলো ক্রিস্টাল ফিল্ড থিওরি। হুম, অর্থাৎ এর লিমিটেশনটা কি? ইট কুড নট এক্সপ্লেন দ্য কালার্স গিভেন বাই দ্য কমপ্লেক্স ইন অ্যাকোয়াস সলিউশন। ধরো এই কম্পাউন্ড গুলো ম্যাক্সিমাম আমরা বলেছি যে ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন কমপ্লেক্স যেগুলো আছে তারা অবশ্যই কালার কমপ্লেক্স হয়। এই কালার কমপ্লেক্সের ক্ষেত্রে হ্যাঁ কিভাবে কালারটা অ্যারাইজ হলো, হ্যাঁ সেটা এই ভ্যালেন্স বন্ড থিওরি এক্সপ্লেন করতে পারে না। কারণ এখানে শুধু হাইব্রিডাইজেশনটা বলতে পারছে, আনপেয়ার ইলেকট্রন আছে কি নেই সেটা আমরা এক্সপ্লেন করতে পারছি, কিন্তু কেন কালার হবে হ্যাঁ সেটা কিন্তু বলতে পারছে না। ইট কুড নট এক্সপ্লেন দ্য ম্যাগনেটিক ডেটা অফ দ্য কমপ্লেক্সেস, অর্থাৎ ম্যাগনেটিক ডেটাটাকে আমরা এখান থেকে এক্সপ্লেন করতে পারছি না। ঠিক আছে, did not account for the spectrochemical series, কে প্যারাম্যাগনেটিক করবে, কে ডায়াম্যাগনেটিক করবে। হ্যাঁ এখনই দেখলাম আমরা নিকেল ক্লোরাইডের কমপ্লেক্স আর নিকেল সায়ানাইডের কমপ্লেক্স আলাদা ধরনের কমপ্লেক্স তৈরি করলো। ওকে, অর্থাৎ একজন ইনার কমপ্লেক্স তৈরি করলো, আরেকটা আউটার কমপ্লেক্স তৈরি করলো, একটা লো স্পিন করলো, একটা হাই স্পিন করলো। তাহলে এই যে দুটো যে লিগ্যান্ড, অর্থাৎ সায়ানাইড একটা ক্লোরাইড, এই দুটো লিগ্যান্ডের মধ্যে পার্থক্য হয়ে গেল। তাহলে এই দুটো লিগ্যান্ডের মধ্যে যখনই পার্থক্য হয়ে গেল, তাহলে কি করে হলো, মানে আমরা তো ইনিশিয়ালি বুঝতে পারছি না। অর্থাৎ স্পেকট্রোকেমিক্যাল সিরিজ মানে সায়ানাইড স্পেকট্রোকেমিক্যাল সিরিজে আগে থাকবে, তারপরে ক্লোরিন থাকবে। হ্যাঁ, এবার সায়ানাইডের পরে অ্যামোনিয়া থাকবে। অর্থাৎ এই যে ব্যাপারগুলো আছে, অর্থাৎ কে কার আগে থাকবে, কে কত বেশি স্ট্রং, হ্যাঁ অর্থাৎ সেই সিরিজটা সম্পর্কে কিন্তু ভ্যালেন্স ব্যান্ড থিওরি কিছু বলেনি। ঠিক আছে, অর্থাৎ এই কারণে আমাদের আরেকটা থিওরি দরকার হবে। দেখো আরেকটা পয়েন্ট বলছি, এই ভ্যালেন্স ব্যান্ড থিওরি ডাজ নট গিভ এনি কোয়ান্টিটেটিভ ইন্টারপ্রিটেশন অফ দ্য থার্মোডাইনামিক অর কাইনেটিক স্টেবিলিটিস অফ দ্য কোঅর্ডিনেশন কম্পাউন্ড। কতটা স্টেবল হবে, কতটা টেম্পারেচার পর্যন্ত এক একটা কম্পাউন্ড টিকে থাকবে, স্টেবল হবে, সেটা কিন্তু আমরা বলতে পারবো না। কোয়ান্টিটেটিভ ইন্টারপ্রিটেশন আমাদের দিতে পারেনি। ওকে, it does not distinguish between weak and strong ligand, অর্থাৎ এই স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আর উইক ফিল্ড লিগ্যান্ড আমরা বলছি, কিন্তু এই যে আমাদের ভ্যালেন্স বন্ড থিওরি সেটাকে কিন্তু ডিস্টিংগুইশ করতে পারছে না কোনটা স্ট্রং ফিল্ড কোনটা উইক ফিল্ড। ঠিক আছে, এবার বলো ফার্স্ট ওয়ান, ক্ষিতিশ বলো, হোয়াট ইজ দ্য হাইব্রিডেশন ইন অ্যাটো, বলো কুইক। Sir, sp3d, হ্যাঁ sp3, sp3d sir. sp3d, Hmm. কেন সায়ানাইড না এখানে? সায়ানাইড তো, সায়ানাইড তো কি Yes.
ইনার অরবিটাল কমপ্লেক্স তৈরি করবে, তাই না? DSP2 আগে ডিটা ইউজ হবে, এক্ষুনি দেখলে sp3d কেন বললে? ডিটা পরে নয়, ডিটা তো আগে, এই যে এক্ষুনি দেখলে, এই যে DSP2, ওকে। yes sir পরেরটা অনামিতা, হোয়াট ইজ দ্য হাইব্রিডেশন আতো কুইক? কোবাল্টের অক্সিডেশন স্টেট কত? 2+। এই 2+ কি করে হয় এখানে? কি রে, এখানে 3টে Cl মাইনাস আছে দেখতে পাচ্ছি। স্যার D2sp3 হবে? এ বলছে D2sp3, কে বলছে এটা? আমি স্যার। কেন তুমি বললে কেন সেটাকে বলো অনামিতা। স্যার দেখো বুঝতে পারলে যদি এখানে কমপ্লেক্স 3টে 6 ক্লোরাইড মাইনাস ভ্যালেন্স আছে। ইলেকট্রন। আর এ 6টা বন্ড করেছে, হুম D2sp3 হতে পারে। কেন হতে পারে? কারণ এ যদি ইলেকট্রনটাকে গুছিয়ে দেয়, অর্থাৎ স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হিসেবে কাজ করছে, ঠিক আছে না? বুঝলে না? বুঝছি স্যার, বুঝলে না? এরকম আছে, বুঝছি স্যার। এ 6টা বন্ড করছে, ফার্স্টের দুটো ডি ইলেকট্রনটাকে গুছিয়ে দিচ্ছে, মানে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, একটু আগে দেখেছো। আর এখানে 3টে ক্লোরাইড মাইনাস আছে, তাহলে কোবাল্ট 3+ হবে, কারণ এ নিউট্রাল, অ্যামোনিয়া নিউট্রাল। এবার আমরা যে নতুন থিওরিটা বলছি ভ্যালেন্স ব্যান্ড থিওরি, যেগুলোকে এক্সপ্লেন করতে পারলো না তাকে এক্সপ্লেন করার জন্য একটা নতুন থিওরি এলো, সেটার নাম হলো ক্রিস্টাল ফিল্ড থিওরি, যাকে আমরা CFT বলি। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরি এটা। ক্রিস্টাল ফিল্ড থিওরি। তাহলে ক্রিস্টাল ফিল্ড থিওরিতে আমরা কি শিখবো? এখানে আমরা ওই জিনিসগুলি আগে এক্সপ্লেন করব, হ্যাঁ, কে কি স্ট্রাকচার তৈরি করে, আর সেই স্ট্রাকচারের মধ্যে আমরা দেখব যে টেট্রাহেড্রাল, অক্টাহেড্রাল, হ্যাঁ, টেট্রাহেড্রাল, অক্টাহেড্রাল, স্কল প্ল্যানার, টেট্রাহেড্রাল, অক্টাহেড্রাল এন্ড স্কল প্ল্যানার, এদের মধ্যে এনার্জি কি ডিফারেন্স, কোনটা তৈরি করলে বেটার হবে, কে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আসলে কিভাবে কম্পাউন্ডটা তৈরি হবে, উইক ফিল্ড লিগ্যান্ড আসলে কিভাবে কম্পাউন্ড তৈরি হবে, অর্থাৎ স্প্লিটিং অফ ডি অরবিটাল, ডি অরবিটালকে স্প্লিট করবে এবারে। কারণ আমরা জানি ডি অরবিটাল 5টা আছে। কি কি ডি অরবিটাল আছে? 5টা ডি অরবিটাল। সেই 5টা ডি অরবিটাল তুমি জানো, তাই তো? কি কি ডি অরবিটাল আছে? হ্যাঁ স্যার। কি কি আছে? ডি এক্স ওয়াই, স্যার dx, হ্যাঁ, বলো বলো। dxy dx dxz আর dyz, আরেকটা আছে হচ্ছে dz স্কয়ার, আরেকটা হচ্ছে dx স্কয়ার মাইনাস y স্কয়ার। এইটা তাই তো? বেশ, হ্যাঁ এখানে আমরা যদি আমরা স্ট্রাকচারটা দেখি, অর্থাৎ শেপটা দেখি, তাহলে এইটা আমাদের কি ছিল? এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, এইরকম করে লোবটা ছিল, অরবিটালের লোবগুলো এইভাবে থাকে, তখন এটা এক্স অ্যান্ড ওয়াই এর মাঝে এই লোবগুলো আছে। এটা যদি মাইনাস বলি, এটা যদি মাইনাস বলি, এটা প্লাস, এটা প্লাস, এই তো? অর্থাৎ একটা ডিরেকশন, অর্থাৎ এদিকে যদি এক্স, এদিকে যদি ওয়াই হয়, তার মাঝে যদি এই দুটো লোব থাকে, তখন আমরা DXY বলবো। এখানে কি হবে? এটা যদি এক্স হয়, এটা যদি জেড হয়, তাহলে জেড কি বললাম? এই, অর্থাৎ জেড অ্যান্ড এক্স এর মাঝে লোবগুলো আছে। এইভাবে এই 3টে জিনিসই আমরা কি দেখতে পাচ্ছি? এক্স ওয়াই এর মাঝে, এক্স জেড এর মাঝে, ওয়াই জেড এর মাঝে, অর্থাৎ সেখানে ইলেকট্রন ডেনসিটি আছে। আর এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক্স হোক বা ওয়াই হোক, এটা জেড, জেড এর উপরে এইভাবে লোব আছে, আবার এই জেড এর উপরে আরেকটা লোব আছে। একটা লোবের উপরে আরেকটা লোব তুলে দিলে সেটাকে ভালো করে দেখা যায় না, বোঝা যাবে না, সেই কারণে আমরা শুধু এরকম করে লিখি, এখানে মাঝখানে গোল করে দিই যে একটা লোবের উপর আরেকটা লোব রয়েছে। ওকে,
এবারে এটা হলো আমার কি হলো, এই এই যে এই তিনটে অরবিটাল দেখলাম অ্যাক্সিসের মাঝামাঝি আছে। আমরা ডিজেড স্কয়ার যেটা অর্থাৎ জেড অ্যাক্সিসের উপরে এই লোকগুলো আছে। এখানে কি আছে, এখানে এটা এক্স, এটা যদি ওয়াই হয়, এক্স এর উপরে অ্যান্ড ওয়াই এর উপরে অর্থাৎ অ্যাক্সিস বরাবর অরবিটাল এই লোকগুলো অরবিটালের লোকগুলো আছে। অর্থাৎ এই দুটো অরবিটাল হলে অ্যাক্সিস বরাবর, আর এই তিনটে অরবিটাল হলো অ্যাক্সিসের মাঝামাঝি। ইজ ইট ওকে? তার মানে দুটো অরবিটাল আছে along the axis, তিনটে অরবিটাল আছে মিডল অফ দ্য অ্যাক্সিস। এ তো ঘটনা ক্লিয়ার? এই জন্য দেখো ক্রিস্টাল ফিল্ড থিওরিতে আমরা এই জিনিসগুলোকেই পড়বো। অ্যাক্সিস বরাবর আসলে লিগ্যান্ড গুলো যদি অ্যাক্সিস বরাবর আসে তাহলে কি হবে, অ্যাক্সিস বরাবর না এসে যদি মিডল পজিশন দিয়ে লিগ্যান্ড গুলো অ্যাপ্রোচ করে টুয়ার্ডস দ্য মেটাল সেন্টার, তাহলে কি ধরনের কম্পাউন্ড তৈরি হবে। অর্থাৎ কি দেখতে পাচ্ছি, ইন দ্য ক্রিস্টাল ফিল্ড থিওরি the electron pairs on the ligands are viewed as point negative charge and interact with d orbitals on the central metal. The nature of the ligand and tendency towards covalent bonding is ignored. আমরা এখানে কোভ্যালেন্ট বন্ডিং অর্থাৎ শেয়ার পেয়ার ইলেকট্রন এটাকে আমরা ইগনোর করছি। এখানে আমরা কি করছি, এবারে কিভাবে দেখব, আমরা দেখব যে সেন্ট্রাল মেটাল যেটা আছে এখানে মেটাল নেব, সেটা প্লাস হতে পারে, শুধু মেটালও হতে পারে। ওকে, এবার আমাদের তিনটে অ্যাক্সিস রয়েছে, এখানে এই 3 অ্যাক্সিস রয়েছে। এবার আমরা দেখব একটা লিগ্যান্ড কিভাবে আসছে, অ্যাক্সিসের মাঝামাঝি আসছে নাকি এই অ্যাক্সিস বরাবর আসছে। ওকে, এইভাবে আমরা দেখব। যদি লিগ্যান্ডটা অ্যাক্সিসের মাঝামাঝি আসে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্সিসের মাঝামাঝি যে লোকগুলো ছিল তারা তিনটা অরবিটাল আছে, তাই না? অর্থাৎ লিগ্যান্ড যদি আমাদের অ্যাক্সিসের পজিশন দিয়ে অ্যাপ্রোচ করে তাহলে তিনটা অরবিটালের সঙ্গে বেশি ইন্টারঅ্যাকশন হবে। আর যদি লিগ্যান্ড আমাদের কি হয়, অ্যাক্সিস অ্যাকর্ডিং টু দেখো অ্যালং দ্য অ্যাক্সিসে আসে তাহলে দুটো অরবিটালের সঙ্গে বেশি ইন্টারঅ্যাকশন হবে, যেটা অ্যাকচুয়ালি কি ডি স্কয়ার অ্যান্ড ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। ওকে, তাহলে এই দুটোর সঙ্গে বেশি ইন্টারঅ্যাকশন হবে। আর যদি অ্যাক্সিসে আসে তাহলে আমাদের কি হবে, তিনটে অরবিটালের সঙ্গে ইন্টারঅ্যাকশন হবে। অর্থাৎ লিগ্যান্ড যেভাবেই আসুক না কেন আমরা কিন্তু একটা ইন্টারঅ্যাকশন দেখতে পাচ্ছি। এন্ড সেই কারণে টু টাইপস অফ অরবিটাল আমরা এখানে দেখতে পাবো, একটা অ্যাক্সিস বরাবর অ্যালং দ্য, একটা মিডল অফ দ্য অ্যাক্সিস। এই তো মিডল অফ দ্য অ্যাক্সিস 3 অরবিটাল আছে এন্ড অ্যালং দ্য অ্যাক্সিস 2 অরবিটাল আছে। ইজ ইট ওকে? অর্থাৎ আমরা এই যে 5 অরবিটাল, 5 অরবিটালকে আমি একই এনার্জিতে ছিল এতক্ষণ ধরে, এখন আমরা কি করব, এটা দুটো টাইপে ভেঙে দেব। কারণ একদিকে 3টে অরবিটাল থাকবে, একদিকে 2টো অরবিটাল থাকবে। কেন? কারণ এবারে লিগ্যান্ড আসার জন্য যদি দেখা যায় যে অ্যাক্সিস বরাবর আসছে তখন এই দুটো অরবিটালের সঙ্গে ইন্টারঅ্যাকশন বেশি হবে, তাই এনার্জি বেড়ে যাবে। আর যদি দেখা যায় যে হ্যাঁ এই তিনজনের এনার্জি কমে যাবে। আর যদি আমাদের মিডল পজিশন দিয়ে আসে তখন আমরা কি দেখতে পাবো, তখন আমরা দেখতে পাবো যে ইন্টারঅ্যাকশন এই তিনটের সঙ্গে আগে ঘটবে আর এই দুটোর সঙ্গে পরে ঘটবে। ওকে, অর্থাৎ উল্টো জিনিসটা দেখতে পাবো। ইজ ইট ওকে? অর্থাৎ অ্যাক্সিস বরাবর আসলে এই দুটো অরবিটালের এনার্জি বেড়ে যাবে। ওকে, আর মিডল পজিশন দিয়ে লিগ্যান্ড যদি অ্যাপ্রোচ করে টুয়ার্ডস দ্য মেটাল সেন্টার তাহলে তিনটে অরবিটালের এনার্জি ইনক্রিজ করবে। এটা কারো বুঝতে অসুবিধা আছে? কারো বুঝতে অসুবিধা আছে? বেশ, অনামিতা? নো স্যার। ওকে, এবার দেখো তাহলে আমরা এখানে দেখিয়ে দিয়েছি অরবিটাল গুলো কত সুন্দর দেখতে, দেখেছো? যে ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মানে এইটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস যদি হয়। ওকে,
ডি জেড স্কয়ার মানে হলো এই লোকগুলো জেড স্কয়ার বরাবর আছে, এটা কি ডি এক্স ওয়াই, মানে এটা এক্স, এটা যদি ওয়াই হয় তাহলে তার মাঝামাঝি দেখো লোকগুলো আছে। ওকে, এবারে আমাদের কি হচ্ছে, লিগ্যান্ড অ্যাজ পয়েন্ট চার্জ। আমরা বলেছি যে প্রত্যেকটা লিগ্যান্ড এক একটা পয়েন্ট চার্জ, অর্থাৎ একটা প্রত্যেকটা দেখো এখানে লিগ্যান্ড নেগেটিভ 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 নেগেটিভ, আর মাঝখানে ধরে নিয়েছি মেটালটা আছে। ওকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যদি আমাদের হ্যাঁ মেটালটা মাঝখানে থাকে, এই জেড বরাবর যদি কোনো লিগ্যান্ড আসে তাহলে জেড এর সঙ্গে বেশি ইন্টারাকশন হবে। এই দেখো এই যে অ্যাক্সিস বরাবর এলে আমাদের হয় এক্স বা ওয়াই অ্যাক্সিস বরাবর এলে এই এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ারের সঙ্গে ইন্টারাকশন হবে, হ্যাঁ, অথবা জেড স্কয়ারের সঙ্গে ইন্টারাকশন হবে। অর্থাৎ অ্যাক্সিস বরাবর লিগ্যান্ড যেদিক থেকে আসুক না কেন আমাদের এই দুটো অরবিটালের সঙ্গে ইন্টারাকশন হচ্ছে। ক্লিয়ার? আর যদি মিডল আসে কোনো কারণে তখন আমরা কি দেখতে পাবো, তখন এই তিনটের সঙ্গে অর্থাৎ ডি এক্সএস ডি এক্স ওয়াই ডি এক্স জেড ডি ওয়াই জেড এর সঙ্গে ইন্টারাকশন হবে। অর্থাৎ এই কারণে এই টু টাইপস অফ অরবিটাল, অর্থাৎ দুটো অরবিটাল অ্যাক্সিস বরাবর আর তিনটা অরবিটাল মিডল অফ দ্য অ্যাক্সিস, এই দুটো ভাগে ভাগ হয়ে লিগ্যান্ড এলে কি হবে, এবারে দুটো ভাগে ভাগ হয়ে গেল। অর্থাৎ এই দুটোকে আমরা একদিকে করব, এই তিনটে একদিকে করব, তাই তো? এবার দেখো অ্যাকর্ডিং টু এনার্জি এই যে পাঁচটা অরবিটাল ছিল, এবার লিগ্যান্ড যখন একটু আসতে শুরু করলো ও পাঁচটা অরবিটাল এনার্জি একটুখানি বেড়ে গেল। তারপরে আমরা কি দেখলাম, যদি অ্যাক্সিস বরাবর আসে তাহলে এই দুটো অরবিটালের এনার্জি এই যে বেড়ে গেছে আর তিনটের এনার্জি কমে গেছে। ওকে, বুঝতে পারলে? অর্থাৎ আমরা বলছি এই টোটালটাকে আমরা কি বললাম তাহলে, এই টোটালটা স্প্লিটিং এনার্জি, অর্থাৎ এতটা এনার্জিতে স্প্লিট হয়ে গেছে। ওকে, এবারে স্প্লিটিং অফ এনার্জি এটার একটা টোটালটাকে আমরা বলি 10 ডিকিউ। ডিকিউ, ঠিক আছে? এই 10 ডিকিউ এটা একটা আরবিটারি ইউনিট, কারণ এই ইউনিটটা এতটুকু ডিকিউ, এত বড় হলো 10 ডিকিউ, এত বড় হলো 10 ডিকিউ। ওকে, পুরোটাকে আমরা অর্থাৎ দুটো টু টাইপস মধ্যে যে এনার্জি গ্যাপ তাকে আমরা বলছি 10 ডিকিউ। এই 10 ডিকিউ এবারে এই যে অ্যাক্সিস বরাবর যখন লিগ্যান্ড আসবে তখন কি ধরনের কম্পাউন্ড ফর্ম করবে, তখন করবে অক্টাহেড্রাল কমপ্লেক্স তৈরি করবে। অর্থাৎ লিগ্যান্ড বরাবর যদি ইলেকট্রন করে বা লিগ্যান্ড অ্যারাইজ করে তাহলে অক্টাহেড্রাল, আর যদি আমার মিড পজিশন দিয়ে অ্যারাইজ করে তাহলে টেট্রাহেড্রাল কমপ্লেক্স ফর্ম করবে। আমরা সেটাই দেখব এখন। দেখো, in tetrahedral coordination entity formation the d orbital splitting is inverted and is smaller as compared to the octahedral field. বুঝলে? অর্থাৎ এই যে একটা অক্টাহেড্রাল কিভাবে ফর্ম করবে আমরা সেটা দেখব। এই যে এইগুলোকে বলছি লিগ্যান্ড, মাঝখানে তোমার মেটাল। এবার সেই মেটালের এই অরবিটাল গুলো এইভাবে আছে, এবারে লিগ্যান্ড গুলো কোন সাইড থেকে আসবে তার উপর ডিপেন্ড করছে সে অক্টাহেড্রাল করবে না টেট্রাহেড্রাল করবে। যদি অ্যাক্সিস বরাবর আসে তাহলে আমরা বললাম অক্টাহেড্রাল করবে, আর যদি তোমার মিডল পজিশন দিয়ে আসে টেট্রাহেড্রাল করতে হবে। ওকে, অর্থাৎ আমরা এখানে দেখো ভাগে ভাগ করলাম কি, এই যে যখন তিনটা অরবিটাল উপরে নিলাম আর দুটো অরবিটাল নিচে নিলাম তখন বলছি টেট্রাহেড্রাল কমপ্লেক্স। আর ওখানে কি দেখেছিলাম, যখন দুটো উপরে তিনটে নিচে তখন দেখেছিলাম অক্টাহেড্রাল কমপ্লেক্স। এবার এই টোটালটাকে আমরা অক্টাহেড্রালের ক্ষেত্রে আমরা বলেছি 10 ডিকিউ। এন্ড জায়গায় আমরা বলতে পারি কি জানো, যখন এটা টেট্রাহেড্রাল ছিল তখন টোটালটা হলো 10 ডিকিউ 10 ডিকিউ ডিকিউ, এটাকে বলছি টেট্রাহেড্রাল, ডেল্টা টেট্রাহেড্রাল। আর যখন ওটা অক্টাহেড্রাল ছিল তখন 10 ডিকিউ ইকুয়াল টু ডেল্টা অক্টাহেড্রাল ছিল।
টেট্রাহেড্রালের মধ্যে আমরা রিলেশন বের করব এবং সেটা ক্যালকুলেশনে আমাদের সাহায্য করবে যে একটা ইলেকট্রন এর এনার্জি কত হবে, সেটা টেট্রাহেড্রাল ফিল্ডে কত হবে, একটা অক্টাহেড্রাল ফিল্ডে কত হবে। ওকে, এটা করব। তাহলে এই যে দুটো ভাগে ভাগ করলাম, এখানে তিনটা অরবিটাল নিয়েছি, এটা দুটো অরবিটাল, যেদিকে দুটো অরবিটাল থাকবে তাকে আমরা ইজি বলে নাম দেব, আর যখন তিনটা অরবিটাল থাকবে যেখানে, তাকে আমরা T2G বলে নাম দেব। ওকে, কি বললাম, যেখানে তিনটা অরবিটাল থাকবে সেটা উপরে থাক বা নিচে থাক, তাকে আমরা বলবো T2G। আর যখন দুটো অরবিটাল একসঙ্গে আছে যেখানে, তাকে নাম দেব ইজি। ঠিক আছে, রাখতে হবে, নাম দিয়েছি শুধু। হ্যাঁ, এটা বিশেষ কিছু জানার নেই। হ্যাঁ, কেন নাম করা হয়, এটা গ্রেড, গ্রেড, হ্যাঁ, ডিপলি ডিজেনারেট, এইভাবে আমরা নামকরণ করি, কিন্তু তোমাদের অত জেনে লাভ নেই। আমাদের জেনে লাভ কি আছে, যে আমার তিনটা অরবিটাল যেদিকে থাকবে তার নাম দিয়েছি T2G, আর যেখানে দুটো অরবিটাল আছে তার নাম দিয়েছি ইজি। আমার এটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, স্যার কিন্তু এখানে উপরে আছে দুটো, কিন্তু উপরে তো নামটা দেওয়া T2। এটা তিনটে আছে, এখানে তিনটে আছে, এইখানে দুটো আছে, দেখতে পাচ্ছ না? ও আচ্ছা, এখানে কারণ লেখা না 2/5 আর 3/5, তাই ভাবলাম ওই নিচে তিনটে আছে। না, T2G EG, T2G and EG, এই যে এখানে দেখো, এই যে এখানে যেটা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। স্প্লিট করছি এরকম, এটা অক্টাহেড্রাল, অক্টাহেড্রালে এখানে দুটো আছে, এখানে তিনটে আছে, এটার নাম হলো T2G, এটার নাম হলো EG। ওকে, বোঝা গেছে? এবারে কি আসছে, the energy difference between these two sets is called crystal field splitting or in tetrahedral field, and is abbreviated as delta T। মানে এই যে আমরা বললাম টোটাল ডিফারেন্সটা ইজি এবং T2G এর মধ্যে যে ডিফারেন্স, সেটাকে বললাম আমরা ডেল্টা টি, যদি এটা টেট্রাহেড্রাল হয়, আর এই ডিফারেন্সটাকেই আমরা ডেল্টা ও অক্টাহেড্রাল বলবো যখন এটা অক্টাহেড্রাল ফিল্ডে হবে। ওকে, বোঝা গেছে? অর্থাৎ অক্টাহেড্রাল ফিল্ডের ক্ষেত্রে ডেল্টা ও, টেট্রাহেড্রাল ফিল্ডের ক্ষেত্রে ডেল্টা টি, অর্থাৎ এই এনার্জি গ্যাপটাকে বলছি। এবারে এটাকে মাথায় রাখতে হবে যে অক্টাহেড্রাল ফিল্ড এবং টেট্রাহেড্রাল ফিল্ডের মধ্যে যে এনার্জি স্প্লিটিং অফ এনার্জি, সেটার একটা রিলেশন আছে ডেল্টা। দেখো টেট্রাহেড্রাল ইকুয়াল টু 4/9 অক্টাহেড্রাল, এই কথাটা মাথায় রাখতে হবে। ওকে, কি বললাম, এটা মুখস্থ রাখতে হবে কিন্তু, যে অক্টাহেড্রাল ফিল্ড এবং টেট্রাহেড্রাল ফিল্ডের মধ্যে এনার্জির যে রিলেশন, হ্যাঁ, একটা ইলেকট্রন যখন টেট্রাহেড্রাল ফিল্ডে থাকবে তখন তার এনার্জি কত হবে, আর অক্টাহেড্রাল ফিল্ডে থাকবে তার এনার্জি কত হবে, এবং তাদের মধ্যে রিলেশন কি হবে। যদি একটা অক্টাহেড্রাল থেকে টেট্রাহেড্রালে নিয়ে যায় তাহলে এনার্জি কত চেঞ্জ হবে। ওকে, অর্থাৎ 9 টেট্রাহেড্রাল ইকুয়াল টু 4 অক্টাহেড্রাল, অর্থাৎ অক্টাহেড্রালের এনার্জিটাই বেশি। এবার দেখো বলছি, দ্য ম্যাগনিটিউড অফ ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং delta octahedral depends upon the field produced by the ligand and charge on the metal ion। এবং এই যে এনার্জি কার উপর ডিপেন্ড করছে যে মেটালটাকে আমরা নিচ্ছি, যখন নিকেল নেব, যখন তোমার ম্যাঙ্গানিজ নেব, অর্থাৎ আলাদা আলাদা করে আমাদের এনার্জি হবে। সব মেটালের ক্ষেত্রে এক ধরনের এনার্জি হবে না। ওকে, some ligands are able to produce strong field, in which case the splitting will be large, whereas other produce weak field and consequently result in the small splitting of orbitals। ওকে, যখন স্ট্রং ফিল্ড হবে তার মানে স্ট্রংলি আসবে, তখন ইন্টারঅ্যাকশনটা বেশি হবে, তখন এই গ্যাপটা বেশি হবে, এনার্জি গ্যাপটা বেশি হবে। এবারে এখানে আমরা দেখো একটা স্পেকট্রোকেমিক্যাল সিরিজ আমরা দেখিয়েছি, এই স্পেকট্রোকেমিক্যাল সিরিজ তোমাদের বইতে লেখা আছে। দেখো সবচেয়ে বড় হলো কার্বনিল, কার্বনিল এই গ্রুপটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, সবচেয়ে স্ট্রং এটা এদের মধ্যে, সায়ানাইড, তারপরে নাইট্রো, তারপরে ইথিলিন ডায়ামিন, তারপরে দেখো অ্যামোনিয়া অ্যান্ড ফ্লুরিন, এই দুটো সেম
ওকে, তারপরে আইসোসায়ানাইড, তারপরে ওয়াটার, তারপরে অক্সালেট, হ্যাঁ, তারপরে ইথানল, ইথানল একটা লিগ্যান্ড হিসেবে কাজ করে, টেট্রাইথাইলেট, এরকম সব জিনিসপত্র পড়েছো, ঠিক আছে। তারপরে দেখো হাইড্রোক্সাইড, হ্যাঁ, তারপরে ফ্লোরাইড, নাইট্রেট, ক্লোরাইড, থায়োসায়ানাইড, ঠিক আছে, সালফাইড, ব্রোমাইড, আয়োডাইড। আয়োডাইডে দেখো সবচেয়ে তোমার কম, অর্থাৎ ফিল্ড খুব কম, আস্তে আস্তে আসবে, বেশি স্প্লিট হবে না। ওকে, এই সিরিজটা তোমার বইতে লেখা আছে। ইলেকট্রনিক স্ট্রাকচার অফ কমপ্লেক্সেস অ্যাকর্ডিং টু ক্রিস্টাল ফিল্ড থিওরি। ইলেকট্রনিক স্ট্রাকচার অফ দ্য কমপ্লেক্সেস অ্যাকর্ডিং টু ক্রিস্টাল ফিল্ড থিওরি। এবার কি হবে যে আমরা এই যে ইলেকট্রনিক কনফিগারেশনটা আমরা দেখব, কিভাবে দেখব, যেরকম হুন্ডস রুল মেনটেন হতো এখনো হুন্ডস রুল মেনটেন হবে, কারণ যখনই স্প্লিট হয়ে গেল তখন আমরা সবসময় জানি যে অ্যাকর্ডিং টু হুন্ডস রুল এবং আউপার প্রিন্সিপাল, আমরা কি জানি, লোয়ার এনার্জিতে ইলেকট্রন আগে ফিল আপ হবে, তারপরে হায়ার এনার্জিতে হবে। এখন যেহেতু এই যে আমাদের অরবিটাল গুলো স্প্লিট হয়ে গেল, তাহলে একটা লো এনার্জিতে অরবিটাল যাবে, একটা হাই এনার্জিতে অরবিটাল যাবে, তাহলে এখানে আমাদের কি হবে, ইলেকট্রন গুলো কিন্তু অকুপাই হবে কিভাবে, ফ্রম দ্য লোয়ার এনার্জি টু হায়ার এনার্জি। এবং স্প্লিট দেখবো আমরা, এখানে দেখো স্প্লিটটা আমরা দেখাচ্ছি। এই যে এখানে যখন এই হায়ার এনার্জিতে এই দুটো অরবিটাল আছে, লোয়ার এনার্জিতে এটা আছে, তার মানে ডি তে যদি একটা ইলেকট্রন থাকে এখানে যাবে, এখানে যাবে না আগে। ওকে, এবার যখন দুটো থাকবে তখন এখানে একটা হবে, ঠিক আছে, এখানে গেল না এখনো। ওকে, 3 হলে এখানে একটা, তারপরে এখানে একটা, এখানে তখন ফাঁকা আছে, অর্থাৎ এখানকার থেকে এখানে হাই এনার্জি, অর্থাৎ ডি অরবিটাল অবশ্যই আছে, কিন্তু সেই সঙ্গে ডি অরবিটাল দেখো, এখন যদি 4টে ডি অরবিটাল মানে 4টে ইলেকট্রন আসে, তখন আমরা কিভাবে দেখব, একটা জিনিস দেখো, যখন 4 আসবে, এখানে যদি আমরা দেখাই, এখানে ধরো 1 2, হ্যাঁ, এখানে 1 2 3, হ্যাঁ, এবার যদি আমাদের D4 হয়, তাহলে কোথায় যাবে ইলেকট্রন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তারপর এখানে একটা যেতে পারে। যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয় তাহলে এখানে যাবে, আর যদি খুব উইক হয় তখন এই ইলেকট্রনটা জাম্প করে এখানে যেতে পারবে। বুঝছো? না বুঝলে না? বুঝলাম না। No, sir. দেখো, যদি উইক ফিল্ড লিগ্যান্ড হয়, তাহলে উইক ফিল্ড লিগ্যান্ড হলে আমরা 4টে ইলেকট্রন দিয়েছি তো এখানে, কি কি দিয়েছি, এই 1 2 3, এবার ডি তে যদি 4 হয়, তাহলে আমরা অ্যাকর্ডিং টু হুন্ডস রুল 1 2 3, তারপরে এখানে 4 হবে, ঠিক আছে, বুঝলে? এখানে ইলেকট্রন গেল না, কারণ এখানে এনার্জিটা আছে। এবারে যদি এইখানে যাবে কখন, এখানে পেয়ার আপ করবে, তো এখানে পেয়ার হলো ইলেকট্রনটা, যদি 4টে ইলেকট্রন থাকে তাহলে একটা পেয়ার হয়েছে, কিন্তু এই পেয়ার হওয়ার জন্য একটা এনার্জি লাগবে, তো সেই এনার্জিটা কে দেবে, অবশ্যই লিগ্যান্ড দেবে। যদি সেই লিগ্যান্ডটা পাওয়ার থাকে, স্ট্রং হয়, তবে এখানে যাবে। আর যদি লিগ্যান্ডের কোনো পাওয়ার না থাকে, পেয়ার করতে না পারে, তখন এই ইলেকট্রনটা চলে যাবে এখানে, তখন হবে এইরকম। ও স্যার, বুঝেছি। যদি ওটা স্ট্রং লিগ্যান্ড হয় তখনই ওটা পেয়ার করবে, না হলে উপরে চলে যাবে। এটা উইক ফিল্ড লিগ্যান্ড। এখানে যদি ইলেকট্রন না যায়, এখানে যদি যায় 1 2 3 4, তাহলে এটা স্ট্রং ফিল্ড। ওকে, ক্লিয়ার? এটা Yes, sir. Yes, sir. এবার দেখো, আমি সেটাই বলছি, ফর D4 কমপ্লেক্স দেয়ার আর 2 পসিবিলিটিস, অর্থাৎ দুটো পসিবিলিটি আমরা দেখলাম, যে আমরা কি দেখতে পেলাম, নিচে অর্থাৎ 3টে অরবিটাল যেখানে আছে সেখানে, সেটার নাম হলো T2G, তাহলে এখানে 4টে ইলেকট্রন থাকতে পারে, যদি আমরা বলেছি এটা যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয়। আরেকটা হতে পারে T2G তে 3টে আর EG তে একটা ইলেকট্রন চলে যেতে পারে, তাই না?
এই যে উপরে একটা চলে যেতে পারে যদি সেটা হায়ার অর্থাৎ হাই স্পিন কমপ্লেক্স বা আমাদের কি বলবো লিগ্যান্ডটা খুব উইক হয় তবে উইক লিগ্যান্ড। ইয়েস ওকে অর্থাৎ the possible electronic configuration which has the lower energy depends upon the nature of the ligand attached তাই না তার মানে কি হচ্ছে if delta octahedral is large অর্থাৎ এই গ্যাপটা যদি খুব বেশি হয় তাহলে কি করতে পারবে না ইলেকট্রন জাম্প করতে পারবে না বুঝলে স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে কি এই দুটো গ্যাপটা খুব বেশি হবে কোন দুটো গ্যাপ এই যে এখানে দুটো ইলেকট্রন আর এইখানে তিনটে অরবিটাল এখানে দুটো অরবিটাল এখানে তিনটা এই গ্যাপটা যদি বেশি হয় স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হলে বেশি হবে তাই ইলেকট্রন এই যে একটা ইলেকট্রন এই ইলেকট্রনটা এখন জাম্প করতে পারবে না কারণ এনার্জি বেশি লাগবে বলে ওকে অর্থাৎ উইক ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে এইটা গ্যাপটা কমে যাবে আর স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আচ্ছা বেড়ে যাবে ওকে আমরা সেটাই বলেছি এখানে আমরা কি কি বলেছি আমরা বলেছি যে if delta octahedral is large the electrons will try to remain in the lower set of orbital in the case the complex has less number of unpaired electrons and is called low spin তাই না মানে যেটা যদি তোমার লো স্পিন মানেটা হলো যে পেয়ার্ড অফ হয়ে যাবে যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয় ওকে in case of the repulsion due to the pairing of electrons will be less than delta octahedral অর্থাৎ এই গ্যাপটার থেকে যদি পেয়ার করার জন্য কম এনার্জি লাগে তাহলে পেয়ার করবে বুঝা গেছে এন্ড ওই এনার্জিকে আমরা বলছি পেয়ারিং এনার্জি ইলেকট্রন দুটো যদি নিচের দিকে অর্থাৎ এইখানে যদি নিচের দিকে এখানে যদি পেয়ার করে তার মানে পেয়ারিং এনার্জি কম কম লাগছে এইটার থেকে এই গ্যাপের থেকে যদি পেয়ারিং এনার্জি কম হয় তাহলে পেয়ার করবে আর যদি পেয়ারিং এনার্জিটা বেশি লাগে তাহলে এইটা যদি কম হয় তাহলে এখানে পেয়ার না করে এখানে চলে যাবে এটাই হলো ঘটনা এন্ড পেয়ারিং এনার্জিকে জাস্ট শুধু পি দিয়ে ডিফাইন করবে এখানে ওকে পেয়ারিং এনার্জিকে শুধু পি দিয়ে ডিফাইন করবে in case the repulsion due to the pairing of electron will be more than delta octahedral যদি repulsionটাই বেশি হয় তাহলে ও উপরে ইলেকট্রন চলে যাবে পেয়ার করবে না is it okay and এই পেয়ারিং এনার্জিটাকে আমরা p দিয়ে ডিনোট করলাম ওকে and যদি পেয়ার করে তবে লো স্পিন কমপ্লেক্স আর পেয়ার না করলে হাই স্পিন কমপ্লেক্স and এটাকে আমরা বলবো আনপেয়ার কমপ্লেক্স তাই না অর্থাৎ এখানে আমরা দেখলাম তাহলে কি পেয়ারিং এনার্জিটা যদি অক্টাহেড্রালের থেকে মানে এনার্জি গ্যাপের থেকে বেশি হয় তাহলে ওরা পেয়ার করবে না দ্যাটস মিন উইক ফিল্ড লিগ্যান্ড পেয়ারিং এনার্জি যদি বেশি লাগে বলো পেয়ার করতে বেশি এনার্জি লাগছে তখন কি হবে তখন পেয়ার করবে না যেটা এনার্জি কম লাগবে সেটা করবে ওকে তখন কি করবে লো স্পিন করবে না অবশ্যই হাই স্পিনে করবে মানে ইলেকট্রনটা উপরের দিকে চলে যাবে আর যদি দেখা যায় অক্টাহেড্রাল অর্থাৎ গ্যাপটা কম কিন্তু পেয়ার করার জন্য বেশি এনার্জি লাগবে অর্থাৎ ডেল্টা অক্টাহেড্রালটা বেশি পেয়ারিং এনার্জির থেকে তখন কি হবে তখন পেয়ার করবে তখন ওই গ্যাপটাও ওভারকাম করে উপরে যাবে না তখন নিচে ইলেকট্রন থেকে যাবে ওকে অর্থাৎ আমরা সেই কথাটাই বললাম এখানে if delta octahedral is more than pairing energy we have strong field ligand and the pairing will occur in the T2G orbitals with EG orbital remaining unoccupied giving the configuration T2G4 it will be low spin complex তাই না মানে strong field ligand এর ক্ষেত্রে বুঝতে পারলে এখানে পেয়ার করে গেল কারণ এইটা এনার্জিটা বেশি হয়ে গেছে বলে ঠিক আছে এটা বলে এটা লো স্পিন কমপ্লেক্স আর এটা এখন এই যে দেখো গ্যাপটা কমে গেছে তাহলে পেয়ার করতে পারলো না ও কোথায় চলে গেল এখানে চলে গেল এটা হাই স্পিন কমপ্লেক্স বা স্ট্রং ফিল্ড সরি উইক ফিল্ড লিগ্যান্ড ওকে ক্লিয়ার অর্থাৎ আমরা এটাই লিখে দিলাম স্ট্রং ফিল্ড লিগ্যান্ড ফর্ম
low spin complexes and weak field ligand high spin complexes, এটা অনেকক্ষণ ধরে আমরা বলছি। এবারে তোমরা বলবে, ক্ষিতীশ আগে বলো, which of the following is strong field ligand? বলো ক্ষিতীশ। Yes, sir. CO। বলো CO, একদম। Yes, sir. CO. সিওটাই ফার্স্টে ছিল, এই দুটোই মানে সিও, স্যার CNO, তারপরে CN। হ্যাঁ মানে ফার্স্টে সিও আর তার সঙ্গে সঙ্গে এটা আছে, দুটোই। মানে এটাও স্ট্রং ফিল কিন্তু মানে সিওর থেকে কম। স্যার অপশন এটা কি আছে? অপশন এটা ক্লোরাইড Cl মাইনাস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছ না? আর একটু প্রবলেম হচ্ছে, আটকে গেছিল আমার। হুইচ অফ দ্য ফলোইং ইজ উইক ফিল্ড লিগ্যান্ড? এটা বলতে পারবে? হ্যাঁ স্যার, কোনটা? অপশন ডি। অপশন ডি তো অবশ্যই উইক আছে, আর ক্লোরাইডটা উইক, তাই তো? Sir, Cl and হ্যাঁ। I both. অনামিতা, এবার এটারও লিমিটেশন আছে। লিমিটেশন অফ ক্রিস্টাল ফিল্ড লিগ্যান্ড, এটা তাড়াতাড়ি পড়ি কারণ আর 1 মিনিট আছে। এটা আবার দেখো, লিগ্যান্ড অ্যাজ এ পয়েন্ট চার্জ ডাইপোল অনলি ধরছি আমরা এটাকে, চার্জটাকে পয়েন্ট চার্জ ধরছি। ডাজ নট টেক ইনটু অ্যাকাউন্ট অফ দ্য ওভারল্যাপ অফ লিগ্যান্ড অর মেটাল অরবিটাল। আমরা একটা যেমন ভ্যালেন্স ব্যান্ড আমরা পড়েছিলাম, একটার উপরে আরেকটা ওভারল্যাপ হচ্ছে, সেটা আমরা দেখছি না, আমরা শুধু চার্জ ধরছি। এটার চার্জটা একটা মেটালের একটা চার্জ, লিগ্যান্ডের একটা চার্জ পাশাপাশি আসার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে ইন্টারঅ্যাকশন হচ্ছে, এটাই বলছি। চার্জ চার্জ, চার্জে চার্জে ইন্টারঅ্যাকশন। It does not take into account of the covalent character of the bonding between the ligand and the central metal atom. অর্থাৎ তাদের মধ্যে যে কোভ্যালেন্ট বন্ড হবে, মানে একটা অরবিটাল আরেকটা অরবিটালের সঙ্গে যে ওভারল্যাপ হচ্ছে, হ্যাঁ, সেগুলো আমরা একদম এখানে কনসিডার করছি না। তাহলে এগুলো তো ঠিক নয়, এগুলো লিমিটেশন। তারপর বলছি, ইট ফেলস টু এক্সপ্লেন দ্য স্ট্রেংথ অফ দ্য লিগ্যান্ড। ওভারল্যাপ করতে পারছে, তার উপর তো অবশ্যই লিগ্যান্ডের ক্যাপাসিটিটা ডিপেন্ড করছে না। ভালো ওভারল্যাপিং মানে তো অবশ্যই আমরা বলবো যে স্ট্রং হওয়ার চান্স বেশি, তাই না? এক্সাম্পল, it fails to